বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। মুখ্যমন্ত্রী কোথা থেকে আপলোড করবেন তার ব্যাপার, আমাদের পরিষ্কার বক্তব্য ওএমআর এর মিরর কপি তিনি যেন আপলোড করে দেন, ব্যাস এইটুকুই আমাদের বক্তব্য। তা না হলে আজকের আন্দোলন চলবে, প্রস্তুতি নিয়ে এসেছি, হৃদয়ে অনেক শক্তি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। দেখা হবে আন্দোলন, ওএমআর এর মিরর কপি চাই, যোগ্য অযোগ্যের তালিকা চাই, যারা চিহ্নিত হয়েছে অযোগ্য টার্মিনেশন চাই। তা না হলে আমার মতো যারা আছে শত শত যোগ্য চাকরিহারারা কেউ আন্দোলন থেকে সরবে না, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন। এটা আমরা শেষ লড়াই লড়ার জন্য এসেছি। আমরা শুনেছি যে আমাদের মাঝে কিছু ক্যান্ডিডেট আছে যারা আমাদের সঙ্গে নেই আর কি। তো আমরা চাইবো যে আমরা কৃষি ভাবে যাবো, সামনের দিকে আমরা দুটো লাইন করে যাব। যোগ্য শিক্ষক সার্টিফাইড একটা লিস্ট দিতে হবে, তাদেরকে সঠিক সম্মান দিয়ে আমাদেরকে স্কুলে যেতে হবে, সেই কাজে যাবো, এটাই আমাদের দাবি। আমরা তাদের না কোনোরকম কোনো পরীক্ষায় বসবো না, কারণ ব্যর্থতা আমাদের নয়, ব্যর্থতা যাদের, তারা সেই ব্যর্থতাকে কিভাবে ব্রেকআপ করবে সেটা তাদের ব্যাপার। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল রায়ের পরে এসএসসি তরফে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল সোমবার সন্ধ্যেবেলা। সন্ধ্যে 6টা বেজে গেলেও সেই তালিকা কিন্তু প্রকাশ হয়নি। তাই নিয়ে এসএসসি অফিসের সামনে তুমুল বিক্ষোভ, প্রচুর পুলিশ জড়ো হয়েছে। আমরা যখন এই প্রতিবেদন করছি তখন পর্যন্ত কিন্তু কোনো তালিকা বার করা হয়নি এবং এসএসসি ভবনের সামনে অবস্থানে যারা রয়েছেন তাদের কাছে খবর এসেছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ, বাকিরা অবৈধ। আর এই খবর আসার পরেই কার্যত তোলপাড় এসএসসি ভবন চত্বর, প্রচুর পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এসএসসি ভবন। চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল এই ভবনের, এসএসসি ভবনের ভেতরে বৈঠক করতে গেছেন, কিন্তু সংবাদ মাধ্যমে অবস্থানে বসা চাকরিহারারা সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে তাদের কাছে ভেতর থেকে খবর এসেছে যে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যারা রয়েছেন তারা বৈধ, বাকিরা অবৈধ। আর যদি এটা সত্যি হয় তাহলে সেই তালিকা তারা মানবেন না। এই নিয়েই ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। অন্যদিকে গোদের ওপর বিষ ফোড়া, যখন এই 26,000 চাকরি নিয়ে নাজেহাল এসএসসি, ঠিক তার মধ্যেই গোদের ওপর বিষ ফোড়া হচ্ছে। প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল যে মামলা,
সেই মামলা আগামী 25 এপ্রিল থেকে শুনানি পর্ব শুরু হবে, যেটা 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিলের যে মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন সেই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। ফলে গত 7ই এপ্রিল এই মামলা শুনানি থাকলেও সেই শুনানি হয়নি। মামলা কোন বেঞ্চে শুনানি হবে তা নিয়ে জোর জল্পনা ছিল। এবার থেকে এই সংক্রান্ত মামলা শুনানি হবে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে। তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। শুনানি পর্ব শুরু হবে আগামী 25 এপ্রিল থেকে, এবং মূল মামলা আগামী 28 এপ্রিল শুনবে কলকাতা হাইকোর্ট। ফলে এই সংক্রান্ত মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেই কিন্তু সকলের নজর। বিশেষ করে যখন সুপ্রিম কোর্টের এই 26,000 চাকরি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শিক্ষক নিয়োগে কিভাবে কেলেঙ্কারি হয়েছে, সর্বোচ্চ আদালতের হেন নির্দেশে স্পষ্ট। এই রায়ের পর গোটা বাংলার নজরে এখন প্রাথমিকে 32,000 চাকরি সংক্রান্ত মামলার শুনানি। আর এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, একদিকে যখন 26,000 চাকরি বাতিল হয়েছে এবং তাদের মধ্যে কারা যোগ্য, এসএসসি সোমবার অর্থাৎ আজ 21 এপ্রিল সন্ধ্যে 6টায় একটা ডেডলাইন ছিল, সেখানে তারা যোগ্য এবং অযোগ্য এইটা তালিকা দেওয়ার কথা। কিন্তু যা অবস্থা, আমরা এখন প্রায় 8:30 বাজে প্রতিবেদন করছি, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ হয়নি। তুমুল বিক্ষোভ চলছে এসএসসি ভবনের বাইরে, এবং সেখানে নাকি এখনো পর্যন্ত যা খবর যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত, তার 8টা কাউন্সিলিং হয়েছে, কিন্তু সেখানে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যাদের হয়েছে তাদেরকেই নেওয়া হবে, এরকম একটা বলা হচ্ছে। এবং তাই নিয়ে তুমুল বিক্ষোভ চলছে, প্রচুর পুলিশজন। সেটা যেমন একদিকে, তার উপর গোদের উপর বিষ ফেরা, যে প্রাথমিকে 32,000 চাকরি সংক্রান্ত যে চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি আগামী 25 এপ্রিল থেকে শুরু হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। এখন প্রশ্ন, 2014 সালে টেটের উপর নির্ভর করে 2016 সালে নিয়োগ হয়েছিল, তাতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এরপর কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে মামলা হয়, আর সেই মামলা দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দেয়। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এবার সেই ডিভিশন বেঞ্চ সেখান থেকে চলে যায়। এখন দেখার যে আগামী দিনে এই মামলা কোন দিকে মোড় নেয়। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? বিপ্লববাবু, যেটা পশ্চিমবঙ্গের মানে বর্তমান পরিস্থিতি, দেখুন, কিছু কাল যাবত সরকারি চাকরিটা একটা লটারির মতো হয়ে গেছিল, এবং এই বর্তমান এই পরিবর্তনের সরকার আসার পর মানুষের আশার যেমন মানসিকভাবে তৈরি হয়, তেমনি এই বিভিন্ন যে শিক্ষক নিয়োগ, প্রাইমারি বলুন, হায়ার সেকেন্ডারি স্কুল বলুন, বা যারা নন টিচিং স্টাফ, সেই সমস্ত নিয়োগের ব্যাপারে যখন পরীক্ষাগুলো শুরু হয়, এবং সেই পরীক্ষাগুলোতে সমগ্র বাংলার ছেলে মেয়েরা তারা চাকরির আশায় এই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ যেখানে যেখানে যেগুলো পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছে, তারা সেখানে সমস্ত দরখাস্ত করে অ্যাপ্লাই করে, এবং যে নিয়ম অনুযায়ী পরীক্ষা হয় তারা সবাই সেইভাবে পরীক্ষা দেয়। এবং তারপর থেকে মানে এই যখন রেজাল্ট বেরোনো শুরু হয়, তখন বিভিন্ন রকম মামলা হতে শুরু করে, যে নিয়ম বেনিয়ম অনিয়ম ইত্যাদি সমস্ত দ্বারা এই মামলা কলকাতা হাইকোর্টে তখন মামলা হয়। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই বিভিন্ন তখন এই মানে স্কুল শিক্ষাগত যে ডিটারমিনেশন, সেই ডিটারমিনেশনে তিনি বসতেন, এবং তিনি একের পর এক মামলা শুনে বহু রকম যে আদেশ বা নির্দেশ তিনি দিয়েছেন,
এবং সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে বেনিয়মগুলো সরকারি মদতে এই অনিয়মগুলো হয়েছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে আইন আদালতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উঠে আসে এবং মাননীয় বিচারপতি তিনি বাধ্য হন তখন সিবিআই এনকোয়ারি দেওয়ার জন্য। এবং এই সিবিআই এনকোয়ারি দেওয়ার পর সেখানে দেখতে পাওয়া যায় যে বহু যারা অযোগ্য সেই তাদেরকে সমস্ত শিক্ষক হিসেবে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবং যারা অ্যাকচুয়ালি যোগ্য, যারা অ্যাকচুয়ালি এই সিলেকশন প্রসিডিওরটাকে চ্যালেঞ্জ করে মামলায় যায় এবং তারা বলে আমরা নম্বর বেশি থাকা সত্ত্বেও এই যখন এই সমস্ত বিভিন্ন মানে মামলার মধ্যে ঘোরপ্যাচের মধ্যে দিয়ে যখন ওএমআর শিট দেখতে পাওয়া যায়, সেই ওএমআর শিট গুলোই টোটালি মানে বিলুপ্ত হয়ে গেছে। এবং এই হওয়ার পেছনে স্কুল সার্ভিস কমিশন একটা রেগুলেশন করে, আগে যেটা নিয়ম ছিল এই ওএমআর শিট গুলো 10 বছর রেখে দেওয়ার, সেইটা ওএমআর শিট গুলো তারা একটা নিজেদের রেজলিউশন তৈরি করে বলে 1 বছরের মধ্যে সেই ওএমআর শিট তারা নষ্ট করে দেবে। এবং তার ফলে কলকাতা হাইকোর্ট এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি যারা মানে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত ডিসপিউট যেগুলো ছিল সেই ডিসপিউট গুলোর একটা মাননীয় বিচারপতি একটা আদেশ দেন এবং তাতে সেই আদেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চও এই বারবার করে স্কুল সার্ভিস কমিশনকে বলে যোগ্য অযোগ্যদের সমস্ত তারা লিস্ট দেওয়ার জন্য, কিন্তু সেই লিস্ট তারা পেশ করেনি। এবং যার ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস রাশিদি তারা এই মামলার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার এই 26,000 চাকরির সম্পূর্ণভাবে সমস্ত নিয়োগ যে সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করেন। সেই অর্ডার যখন সুপ্রিম কোর্টে যায় এবং গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট এই মামলাতে আলটিমেটলি কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপিল করে কতগুলো মডিফিকেশন, সামান্য কিছু মডিফিকেশন করে দিয়ে। এবং সেই প্রেক্ষিতে আবার একটা আপনার রিভিউ পিটিশন হয়, সেই রিভিউ পিটিশনের ক্ষেত্রে কোর্টে তাদেরকে বলে যে একটা লিস্ট বার করার জন্য, এবং এই লিস্টটা রাজ্যের শিক্ষা দপ্তর তারা বলে এবং তারা প্রেস কনফারেন্স করে বলে এবং কোর্টের কাছেও বলে যে 21 তারিখ অর্থাৎ কিনা আজকে তারা এই লিস্ট সাধারণ মানুষের কাছে বা ওয়েবসাইটে তারা তুলে ধরবে। আমার এইখানটায় প্রশ্ন, এইটা তো একদিকে চন্দ্রশেখর দা যে এসএসসি তো যা হয়েছে হয়েছে, এটার ভবিষ্যৎ কি হবে সেটা জানি না, কিন্তু প্রশ্ন যে আবার এই যে 32,000 যেটা, এটাও কিন্তু অভিজিৎ আমি আসছি সেটা নিয়ে আসছি। এবার এই যে টেট নিয়ে যে প্রাইমারি টিচার, সেই প্রাইমারি টিচারদেরও এই একই জিনিস দেখতে পাওয়া যায় যে এই সমস্ত অযোগ্য যারা তাদেরকে সমস্ত তারা সিলেক্ট করে এবং এই এত মানে দুর্নীতি হয়। এই যে শিক্ষক প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রে আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বর্তমানে এখন সাংসদ, তিনি এই মামলাতেও কিন্তু এই 32,000 প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে যে জাজমেন্ট দিয়ে যান, সেই জাজমেন্টটা কিন্তু তাদের সমস্ত চাকরি চলে যাওয়ার জায়গার অর্ডার পাস করে, যেটাকে এখন রাজ্য সরকার অ্যাপিলে কলকাতা হাইকোর্টে অ্যাপিল ফাইল করে এবং সেই অ্যাপিলটা শুনানির জন্য নির্বাচিত যে ডিভিশন বেঞ্চের কাছে যায় বিচারপতি সৌমেন সেন, ডিভিশন বেঞ্চ সৌমেন সেন এই মামলাতে নিজেকে বিরত রাখে যে আমি এই মামলা শুনবো না। এবং তার ফলে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এবং জাস্টিস মিত্র তাদের ডিভিশন বেঞ্চে এই মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এটাকে রেগুলারাইজ করেন যে ওই বেঞ্চে এটা শুনানি হবে এবং আগামী 25শে এপ্রিল এই মামলা শুনানি হবে। এখন বর্তমানে
এইখান থেকে আমার প্রশ্ন, যে ভুলটা এই যে এসএসসি যে 26,000 গেল, যে ভুলটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট রায় কিন্তু হেরফের হয়নি, তেমনি এই ক্ষেত্রেও প্রাথমিক যে মামলা রাজ্য সরকার কি শুধরে নেবে যাতে এদের চাকরি বাঁচে, বা যদি শুধরে নেয় সেক্ষেত্রে কি চাকরি বাঁচানো যাবে, কি মনে হচ্ছে? দেখুন, এটা এখন ডিপেন্ড করছে কলকাতা হাইকোর্টে যখন এই ডিভিশন বেঞ্চে শুনানি হবে তখন রাজ্য সরকার, এই যেহেতু ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেছে এবং রাজ্য সরকার তাদের বক্তব্যের মধ্যে দিয়ে কলকাতা হাইকোর্টকে কতখানি স্যাটিসফাই করতে পারবে, এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চে যখন অ্যাপিলে যাবে, অ্যাপিল সেটাকে স্ক্যানিং করবে সেই অর্ডারটা, এবং তাদের যা বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, সমস্তটা সম্পূর্ণভাবে শুনানি হওয়ার পরে তারপর তারা একটা নির্দেশের আকারে নির্দেশ দেবে। এবং এখন যদি সত্যিই দুর্নীতি হয়ে থাকে, যেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটাকে তার জাজমেন্টে যেটা রিফ্লেকশন তিনি করেছেন, সেইটা এখন দেখার কথা হচ্ছে যে সত্যিই সেটার মানে রাজ্য সরকার যে অ্যাপিল করেছে সেই অ্যাপিল মামলায় তারা কতখানি সেটাকে সঠিক নয় বলে তারা কোর্টের কাছে প্রমাণ করতে যে পারে। যে জায়গায় ভুল হয়েছে বা যে যে জায়গায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কথা যদি স্বীকার করে নেয় তাহলে কি এই 32,000 চাকরি বাঁচবে? নজর আমাদের এখন সেদিকেই থাকবে, নাকি এই যে এই যে যেটা প্রথম সিঙ্গেল বেঞ্চ যেটা এসএসসির ক্ষেত্রে হলো, 26,000 চাকরির ক্ষেত্রে হলো, তখন যদি বিষয়টাকে মেনে নেওয়া হতো, তখন যদি সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। এই ভুল থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার কি আগামী যে 25শে এপ্রিল যে মামলার শুনবে তপব্রত চক্রবর্তী যে বেঞ্চ শুনবে, সেইখানে আমরা কি দেখবো যে সেই ভুল শুধরে নিয়েছে, অর্থাৎ চাকরি বাঁচানোর জন্য, নাকি একই ঘোদরে আবার সেই তথ্য বিকৃতি, তথ্য ভুল এবং কারোরকে বাঁচানোর জন্য কি রাজ্য সরকার আবারও এই 32,000 ছেলে মেয়েকে বলি দেবে না? তো প্রশ্ন এখন সেদিকেই, আমরা সেদিকেই নজর রাখবো। আপাতত 26,000 কি হয় সেটা দেখবো। আমি শুধু একটা কথা বলবো, দুঃখ কি জানেন, পশ্চিমবঙ্গের যারা আমরা শিক্ষাতে সবসময় সারা বাংলা পশ্চিম ভারতবর্ষের মধ্যে এগিয়ে ছিল, আজকে এই শিক্ষা ব্যবস্থাটাই টোটাল একদম একটা ভেঙে পড়েছে। এবং আজকে বাংলার শিক্ষক বললে সারা ভারতবর্ষের মানুষের কাছে মনে হয় হয় দুর্নীতিগ্রস্ত শিক্ষক, এবং শিক্ষক সমাজকে একদম কুলসিত করে দিল এই বর্তমান সরকারের যে শিক্ষা নীতি বা শিক্ষা নিয়োগ। একদম আমরাও সেদিকে নজর রাখবো যে 32,000-এর যে প্রাথমিকের বাতিল সংক্রান্ত মামলা শুনানি হবে, সেখানে কি রাজ্য সরকার শুধরে নিয়ে যা যা ভুল হয়েছে সেটা স্বীকার করে নিয়ে এই চাকরি যাদের ডিভিশন বেঞ্চে সঠিক তথ্য দেবে, নজর সেদিকে। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার।